দর্শক সালাম আলাইকুম। শুরু করছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। সাথে আছি আমি মাহমুদুর রহমান মান্না। আমাদের আজকের আলোচনার বিষয় শেখ হাসিনার দেশে ফেরা। আলোচনার জন্য উপস্থিত আছেন লেখক গবেষক মহিউদ্দিন আহমেদ। যারা মহিউদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আপনাকে বলি, মানে আমার শিরোনাম থেকে তো পুরো ব্যাপারটাই একভাবে বোঝা যায়, তারপরেও রয়টার্সকে একটা সাক্ষাৎকার দিয়ে শেখ হাসিনা বেশ আলোড়ন তুলে ফেলেছেন চতুর্দিকে। দেশে ফেরা নিয়ে নানান কথাবার্তা শুরু হয়েছে। শেখ হাসিনা কি সত্যি দেশে ফিরতে চান, না সেরকম কোনো পরিকল্পনা করে থাকতে পারেন, অথবা এটা একটা রাজনৈতিক বক্তব্য বা স্টান্ট? কি হচ্ছে এটা? না, এর আগেও কিন্তু উনি বেশ কয়েকবার বলেছেন, অডিও মেসেজ আমরা যেটা শুনেছি। কারণ এটা ওনার কণ্ঠ না এআই দিয়ে করা, আমরা তো বুঝতে পারতেছি না যে আমি আছি, কাছাকাছি আছি, যে কোনো সময় ঢুকে পড়তে পারি। তো এখন রয়টার্সে যেটা দিয়েছে এটা তো তার বক্তব্যই, নাহলে তার রয়টার্স এটা প্রকাশ করতো না। তো এখন তিনি তো এর আগেও অনেকবার অনেক কথা বলেছেন। তো এটার তো কতটুকু রিলাই করা যায় তার কথার উপরে, বা উনি তার সমর্থকদেরকে চাঙ্গা করার জন্য এটা বললেন কি না, অথবা বাংলাদেশের উপর কোনো চাপ সৃষ্টির অংশ হিসাবে এটা এসছে কিনা বলা মুশকিল। তবে উনার দেশে ফেরাটা নির্ভর করছে উনার ঐকান্তিক চাওয়া এবং বাংলাদেশের চাওয়া। দুইটা চাওয়া যদি এক মোহনায় মেশে তাইলেই উনি ফিরতে পারবেন। উনি ফিরতে চাইলেন, বাংলাদেশ চাইলো না, তাইলে হবে না। আবার বাংলাদেশ চাইলো, উনি চাইলেন না, তাহলেও হবে না। বাংলাদেশ তো চাইছে যে আসুক, বিচারের মুখোমুখি হতে হবে। এইটা তো একটা ধরেন একটা বিচারিক প্রক্রিয়ায় গেছে, তার একটা দণ্ড হয়েছে। তো বাংলাদেশ তো বলবেই যে আমরা, বাংলাদেশের পক্ষে তো বলা সম্ভব না আমরা চাই না। কিন্তু ভেতরে ভেতরে বাংলাদেশ যদি উনি সত্যি সত্যি চলে আসে, তখন পরিস্থিতি কি হয় আমরা জানি না, সামাল দিতে পারবে কিনা। আপনার হয়তো খেয়াল আছে, তখন তো জামাতে ইসলামী মানে খুবই অবস্থায় ছিল, বিপর্যস্ত অবস্থায়, যখন গণজাগরণ মঞ্চ হয়, তাই না? তো তখন একটা দণ্ড হলো কাদের মোল্লার, এটা কম হয়ে গেছে বলে আন্দোলন শুরু করলো, ফাঁসি দিতে হবে। ওইটাকে ব্যালেন্স করার জন্য আবার সরকার পরে দিল সাইদির ফাঁসি। তখন ওইটা নিয়ে একটা তুলকালাম হলো এবং বহু লোক মারা গেল। তখন আবার সরকার পিছু টান দিল, দিয়ে ওইটাকে করলো, কাদের মোল্লাটাকে প্রমোশন দিয়ে করলো ফাঁসি, আর ওইটাকে ডিমোশন দিয়ে করলো কি আজীবন কারাবাস। তো পরিস্থিতিটা অনেক সময় সামাল দিতে পারে না। তো এই অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে যে বাংলাদেশ আসলে চায় কিনা উনি আসুক, আর শেখ হাসিনা আদৌ চান কিনা উনি এই দেশে আসুক। কারণ শেখ হাসিনার সবচেয়ে প্রিয় হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে নিজেরও পরিবারের নিরাপত্তা, আর দ্বিতীয় হচ্ছে ক্ষমতা। এই দুইটার একটা ছাড়া উনি বাঁচবেন না, মানে দুটো ছাড়াই উনি বাঁচবেন না। তো উনি ফিরলেও কিন্তু উনি তো অপোজিশন বেঞ্চে বা বিরোধী দলের রাজনীতি করার জন্য ফিরবেন না। উনার তো চাই অতদূর যাচ্ছেন যে আগে তো তাকে সরকারে গ্রেপ্তার করতে হবে। এগুলি তো হচ্ছে আমাদের আইনের কথা, কিন্তু উনি তখনই আসবেন যখন তার শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং তিনি ক্ষমতা পাবেন। আবার বলেন। শেখ হাসিনা তখনই ফেরার সিদ্ধান্ত নেবেন যখন তিনি নিশ্চিত হবেন যে তিনি এই দেশে নিরাপদ এবং তিনি ক্ষমতায় যাবেন। সেরকম পরিস্থিতি কিভাবে হবে, কবে হবে? না, বাংলাদেশে তো অনেক মিরাকল ঘটে যায় না। ওই 24-এর 5ই আগস্টের এক সপ্তাহ আগে কি আমরা ভেবেছি? আমি তো ভাবি নাই যে এরকম একটা ঘটনা ঘটে যাবে। এটা হয়তো শেখ হাসিনা জানতেন, আমাদের সেনাবাহিনী জানতো, ভারত জানতো। একটা ট্রাইপার্টাইট একটা কিছু হয়েছে, তো কয়েকদিন আগে হয়তো তিনি জানতেন। ওই সুযোগটা নিয়েছেন তিনি, আত্মীয় স্বজন সবাইকে নিরাপদে বাইরে পাঠিয়ে দিয়েছেন। না, মানে ধরেন আমরা একটা ওয়াইল্ড গেসও যদি করি, শেখ হাসিনা দেশে আসবেন ধরে নিলাম, তার এই আসার পেছনে তো নিশ্চয়ই ভারতের একটা বিরাট মদত সমর্থন থাকবে, এবং যেরকম করে বলা হচ্ছে বা তারাও বলছেন, তাতে এটা একটা অফিসিয়াল যে প্রসিডিউর সেগুলো ফলো করে করা হবে। সেই ক্ষেত্রে তার কারাবাস প্রায় নির্ধারিত, যেহেতু তাকে ফাঁসির আসামি তিনি।
তো ওইটাতে কমিট করা ছাড়া উনি কীরকম করে আসতে পারবেন? না, কমিউট না তো, উনি তো এসে আপিল করবেন। তো মানে আগে থেকেই সিদ্ধান্ত হবে যে আপনাকে অ্যাপিল করতে দেওয়া হবে? না, অ্যাপিল তো ওনার রাইট, অ্যাপিল করার রাইট তো আছে। না না, অ্যাপিল তো করতে পারবেন। আমি বলছি যে অ্যাপিল করলে পরে উনি মানে ফাঁসিতে যাচ্ছেন না, মানে উনি একটা তো ফাঁসিতে গ্যারান্টি লাগবে। উনি ফাঁসিতে যাবেন এই ধরনের একটা সম্ভাবনা থাকলে তো উনি আসবেন না। কে শখ করে আসে? ফাঁসিতে ঝোলার জন্য আসবে উনি? উনি তো প্রাণ বাঁচাতেই চলে গেছেন, তো প্রাণটা দেওয়ার জন্য উনি আসবেন কেন? অ্যাপিলের কি সময় আছে এখন আর? অ্যাপিলের সময়টা হচ্ছে কি, যে উনি আগে এসে আইন যেটা বলে আগে সারেন্ডার করতে হবে, তারপর আপিল করতে হবে। এখন আপনি বলতে পারেন এটা কারাদণ্ড হয়ে গেছে, উনি আসেন নাই, উনি ফিউজিটিভ। ওই যে 15ই আগস্ট হত্যা মামলায় আসামি পরে আসছে না এখান থেকে, ওই যে এক সার্টেন মহিউদ্দিন, হ্যাঁ, আমার নামেই নাম, আমেরিকা থেকে তাকে রিপাট্রিয়েট করে নিয়ে আসা হলো না, এসে তো উনি আপিলও করলেন, অ্যাপিলও গিয়ে তার সাজা হলো। তো সুতরাং উনি দেরিতে আসলেও আপিল করার সুযোগ পাবেন। অন্তত সরকারকে তো এটা দেখাতে হবে যে ন্যায় বিচার হচ্ছে। এখন আপিল হলে মানে দণ্ড কমবে বা মওকুফ হয়ে বা পুরো মামলাটাই বাতিল হয়ে যেতে পারে। কারণ হত্যা মামলা তো এখন তো মনে করেন যে এটা তো প্রেসিডেন্স আছে আমাদের দেশে, যে এদের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের যে মামলাগুলো হয়েছিল জামাতের নেতাদের বিরুদ্ধে, তো হত্যা মামলা ছিল, তো হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ, অনেক কিছুই ছিল। তো যাদের ফাঁসি হয়ে গেছে, যাদের ফাঁসি হয় না, এই যে দুজন চলে গেল, কি একজন আবুল কালাম আজাদ আর একজন এটিএম আজহার, তো তারা তো খালাস পেয়ে গেছে। কেন খালাস পেলেন? তার মানে এই মামলাটা আদালত আর করেনি, খারিজ করে দিয়েছে। তো হতে পারে এরকম। এখন কি হবে না হবে এই মুহূর্তে বলা মুশকিল, এটা নির্ভর করছে পরিস্থিতির উপরে। এবং এই যে আমি বললাম এই যে ট্রাইপার্টাইট নেগোসিয়েশন, এখানে পক্ষ তিনটা। একটা হচ্ছে আমাদের সেনাবাহিনী যারা তাকে রেখে আসছে দিল্লিতে, একটা হচ্ছেন তিনি শেখ হাসিনা, আরেকটা হচ্ছে ভারত। তো সুতরাং শেখ হাসিনার ঢাকা থেকে ভারতে যাওয়াটা হচ্ছে ছিল একটা নেগোশিয়েটেড সেটেলমেন্ট। নেগোশিয়েটেড হ্যাঁ, সেটেলমেন্ট। কারণ উনি তো পালায়া যান না, মানে আমরা যদি ওইভাবে বলি, উনি তো পালায়া যান না যেভাবে ওবায়দুল কাদের গেছে, তাই না? উনি বিমানে চড়ে গেছে, তো বিমানে চড়ে তো পালানো যায় না। বিমান তো চালিয়ে গেছে, আমাদের পাইলটরা চালিয়ে নিয়ে গেছে, এবং তারা ফিরেও আসছে। এবং ওইখানে তাকে রিসিভ করেছেন ওদের সামরিক কর্মকর্তারা। তো সবটাই তো আমি দেখছি যে কোনোটাই তো লুকোর ছাপা না। তো এইটাকে আমরা বলি হ্যাঁ উনি পালায়ে গেছে, এই সেন্সে যে উনি এই দেশে থাকলো না কেন, যেভাবে হোক ম্যানেজ করে উনি চলে গেছে। পালায় গেছে কথাটা এটা একটা পলিটিক্যালি একটা আমরা করি, কিন্তু আসলে তো এই তিন পার্টির সমঝোতা ছাড়া তো এটা হয় না, এই ঘটনা। আবার তিন পার্টি যদি সমঝোতা করে আবার আরেকটা আসে, আরেকটা সিনারিও তৈরি করে, তাহলে হবে। তো এইটা করতে হলে এখানে যে পরিস্থিতিটা হবে সেইটা সামাল দেওয়ার মতন অবস্থানে যেতে বাংলাদেশ পারবে কিনা নিকট ভবিষ্যতে। তো কি মনে হয়? সেই জন্য আমার প্রশ্ন হচ্ছে যে কতদিন লাগতে পারে, কত বছর লাগতে পারে? আপনার ধারণা কি? আমার ধারণা অলরেডি এনসিপি তো বলে বলছে হ্যাঁ আসুক, বিচার হবে। তারপর তথ্য উপদেষ্টা আছে, উনি বলছেন না, ওরা তো বলতে পারে না আসতে দিব না, কারণ হ্যাঁ, ওরা তো চায় যে দণ্ড হয়েছে, দণ্ড কার্যকর হবে, তারকে ফাঁসি দেওয়া হবে, এগুলো তো তারা বলছে। তো না আসলে দিবে কেমনে, এটা তো তাদের বলতে হবে। কিন্তু উনি যদি সত্যি সত্যি আসে, তাহলে উনি কি ফাঁসিতে ঝোলার জন্য আসবে? এটা কোনো স্টুপিড এটা করে যে আমি জানি যে আমার ফাঁসি হবে, আমি যাব? কাজেই এইভাবে তো হয় না। উনি যেমন বলেছিলেন তারেক রহমান সম্পর্কে, সাহস থাকলে দেশে আয়, তোর চেহারাটা দেখি। তো এখন তো তাকে যদি কেউ বলে সাহস থাকলে তুমি দেশে আসো, উনি তো আসবে না। তো
তার আগে ওনাকে এই জিনিসটা কনফার্ম করতে হবে যে উনি নিরাপদ থাকবেন। আরেকটা জিনিস হচ্ছে শেখ হাসিনা এমন একজন ব্যক্তি যিনি ক্ষমতা ছাড়া যিনি বাঁচতে পারবেন না। তার ক্ষমতা প্রীতি এত বেশি যার জন্য আমাদের দেশের আজকের এই পরিস্থিতি। সুতরাং তিনি আবার ক্ষমতায় আসবেন এই নিশ্চয়তা তো তাকে পেতে হবে। তো সেটা পেতে হলে যে সমস্ত শক্তিগুলোকে কাজ করতে হবে তারা যদি কাজে নেমে পড়ে তাহলে এটা হবে। এই কথা তো আপনি দুবার বললেন বা তিনবার বললেন যে ক্ষমতা ছাড়া তো উনি বাঁচতে পারবেন না, তো ক্ষমতা ছাড়াই তো আছেন। না না, উনি তো ক্ষমতা ছাড়া এই দেশে নাই, কিন্তু এই দেশে উনি ক্ষমতাহীন অবস্থায় থাকবেন আর ওই কি বলে বাইতুল মোকাররমে মিটিং করে বেড়াবেন, এটা তো এই পরিস্থিতিতে এটা তো উনি রিকনসাইল করতে পারছেন না। উনি তো 5ই আগস্টের ব্যাপারটা রিকনসাইল করতে পারছেন না। তো সে তো নাই পারতে পারে, এবং সেই জন্য আপনি যেটা বলছেন যে উনি ক্ষমতা হিসাব করেই আসবেন, কতদিনে কিভাবে হতে পারে পলিটিক্স হিসাব করে তো আসবেন উনি। আপাত অবস্থাকে যে রাজনীতি তো বটেই, সেটা করবে, সেটা বোঝা যাচ্ছে। কিন্তু উনি নিজেই বলছেন, যখন সবাই বলছে আপনি গেলে তো বিচারের মুখোমুখি হতে হবে, উনি বলছেন হ্যাঁ আমি যাব, মানে বিচারের মুখোমুখি হতেই উনি আসবেন এরকম কথা উনি বলেছেন, এবং আত্মসমর্পণ করবেন, মানে দাঁড়ায় তাই আর কি। পলাতকরা ফিরে আসলে তো আত্মসমর্পণই করতে হয়, মানে এরকম একটা সিচুয়েশন কি কল্পনা করা যায়? না, থিওরিটিক্যালি তো ওইভাবে আমরা বলতে পারি, আইন আছে, বিচার হয়েছে, উনি ফিউজিটিভ, উনি আসবে, তারপরে আইনের মুখোমুখি হবে, আদালতে নিজেকে সোপর্দ করবে, জেলে যাবে, তারপরে নর্মাল প্রসেসে ফাঁসি হবে অথবা উনি আপিল করবে, অ্যাপিলের রায়ে কি হয় এটা তো আমরা বলছি। কিন্তু এই পরিস্থিতিতে শেখ হাসিনার মতন একজন ব্যক্তি কেন আসবে বলেন? আচ্ছা, এরকম কি হতে পারে, ধরেন এগেন ওয়াইল্ড গেস, হ্যাঁ, একদম ওয়াইল্ড নয়, এরকম হয়েছে পৃথিবীতে বহুবারই, দেশে তার এই ফেরার ব্যাপারে যে কথাবার্তাগুলো বলছে, যেখানে ভারত ছাড়া অন্য কোনো দেশ তাকে সমর্থন করতে পারে মনে করেন? এটা নির্ভর করে না, অন্য কোনো দেশ ওইভাবে কেন করবে? ভারতের কাছে তো তিনি খুব গুরুত্বপূর্ণ। ভারতও কি বলছে, তাদের পলিসি শেখ হাসিনার ব্যাপারে কিছু বদলায়নি, হুইচ মিনস অ্যাকচুয়ালি নাথিং। না, তারা মুখে কি বলে আর ভেতরে কি আছে এটা তো আমরা বলতে পারবো না। আমরা তো অনেক সময় মুখের কথা, পত্রিকার ছাপা রিপোর্টের ভিত্তিতে আমরা অনেক সময় উপসংহার টানি, কিন্তু নেপথ্যে যে কত কিছু হয় এগুলো তো আমরা কোনোদিনও জানতে পারি না। তো সুতরাং এই যে মুক্তিযুদ্ধের কথাটাই আমরা ধরি, আমরা জানি কি এইটা মুক্তিযুদ্ধ হতে হতে এক পর্যায়ে এসে ভারতের সামরিক বাহিনী এর সাথে ডাইরেক্টলি ইনভলভ হয়ে গেল। 3 তারিখ সম্মুখ যুদ্ধ শুরু হয়ে গেল, তারপরে তারা এলো, বাংলাদেশ মুক্ত হয়ে গেল, এই তো স্টোরিটা। কিন্তু ভারতীয় সেনাবাহিনী যে ডিসেম্বরে ঢুকবে বা নভেম্বর ডিসেম্বরের দিকে তারা ডাইরেক্টলি ইন্টারভিন করবে, এই সিদ্ধান্ত তো তারা মার্চ মাসে নিয়েছে, কিন্তু আমরা তো জানি না। এবং তাদের সিদ্ধান্ত তারাও তো সবাই জানে না, হয়তো 3-4জন লোক জানতো। না, আপনি তো প্রচুর বই লিখছেন, গবেষণা করছেন, স্টাডি করছেন, সেক্ষেত্রে কি বলবেন, এরকম কি হতে পারে যে আমাদের ধারণার মধ্যে নাই এইরকম কোনো দেশ বা কোনো দেশ, এটা বলতে পারবে যে নিশ্চয়ই তিনি যাবেন, তার ট্রায়াল দেওয়া হোক এবং তাকে সুবিচার করো, এরকম একটা এটা হইতে পারে। ইউরোপের কোনো দেশ এটা বলতে পারে, ওরা তো আবার এই সমস্ত মানবাধিকার নিয়ে সোচ্চার, তো তারা বলবে এরকম যে হ্যাঁ তাকে একটা ফেয়ার ট্রায়ালের করা হোক, আগেরটা যেটা হয়েছে ইন অ্যাবসেন্সিয়া এটা ঠিক হয় নাই, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া, এগুলো তো আছে কিছু কিছু ব্যাপার। অনেক আন্তর্জাতিক সংগঠন, অনেক দেশ এটা বলতে পারে। একটু অন্য প্রসঙ্গ বলি, যদিও একদম ভিন্ন নয়, কিন্তু তবু রিলেটেড আছে, একদম সরাসরি ওরার ব্যাপার দিয়ে নয়। এটা জুলাই মাস, এবং যখন জুলাই মাস বলছি তখন তো ধরেন অনেক কিছু মিন করে। এর মধ্যে আবার একজন মন্ত্রী একটা বিতর্কিত সিদ্ধান্ত এবং একটা উচ্চারণ নতুন করে আবার উত্তাপ তৈরি করেছে, একটা অপমানজনক কিন্তু বটে। আপনি জানেন নিশ্চয়ই আমি কোনটা বলতেছি, যে শিক্ষার্থীদের ব্যাপারে যেটা বলেছেন, একটা মানে এটার উপরে তারা খুবই প্রতিবাদ করেছে যে বন্যাও হচ্ছে বা অতিবৃষ্টির কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে, পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হোক, উনি পরীক্ষাও পিছিয়ে দেবেন। ছাত্ররা এটার উপরে আন্দোলন করতে গেছে, তখন পুলিশ ভয়ানক রকম লাঠিচার্জ করেছে। কি বলবেন, এটা কি অ্যাটিচিউড গভর্নমেন্টের?
ওই মানে শিক্ষার্থীদের এটা আপনি বলতে পারেন যে একেবারে মানে একটা সমস্যা তৈরি হয়েছে, তার প্রতি একেবারে মানে সংবেদনশীলতা নাই, ইনডিফারেন্ট, মানে ইনডিফারেন্ট। যে এক প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এরকম বৃষ্টি তো এবছর আর হয় নাই। এবং ঢাকায় আমরা যে কি, ঢাকার বাইরে তো আমরা বলতে পারবো না, হয়েছে নিশ্চয়ই কক্সবাজার, চিটাগাং, অনেক জায়গায় তো রীতিমতো প্লাবন। যে বৃষ্টি হয়েছে আমরা তো কেউ ঘর থেকে অনেকেই বেরোতে পারিনি। যাদের একেবারে জরুরি প্রয়োজন ছিল তারাই হয়তো বেরিয়েছেন, বাকিরা তো বের হতে পারেনি। তো এই অবস্থায় হতে পারতো যে যে দুদিনের এই অবস্থা গেছে, সেই দুদিনের পরীক্ষা বাকি পরীক্ষাগুলো হয়ে যাওয়ার পরে নেওয়া যেত। তো সমস্যা হচ্ছে এখানে, আমি একটা জিনিস বুঝি না, সব ব্যাপারে মন্ত্রী কেন ইনভলভ হয়? আমরা যখন স্কুল কলেজে পড়েছি তখন কিন্তু সব কিছু করতো বোর্ড। আমরা কোনো মন্ত্রীর চেহারা, মন্ত্রীকে আমরা জানতামই না, শিক্ষামন্ত্রীকে, আমরা যখন স্কুলে পড়ি। সব কিছু বোর্ড করতো, পরীক্ষা নেওয়া, রেজাল্ট দেওয়া, সব কিছু। এখন তো রেজাল্ট দেয় প্রধানমন্ত্রী। মন্ত্রীরা তখন নকল ধরে। হ্যাঁ, এটা কোন মানে আছে? আর নকল কেন ধরতে হবে? আপনি প্রশ্ন এমনভাবে করবেন যাতে নকল করতে গেলে তার সময় নষ্ট হয়। তো এটা তো প্রশ্নের ধরনের উপর নির্ভর করে। তখন নির্ভয়ে আপনি ইয়ে করতে পারেন। কেউ যদি বইটই নিয়েও যায়, বই ঘাঁটতে ঘাঁটতে দেখবেন যে অর্ধেক সময় চলে গেছে, ওটা করতে কেউ যাবে না। তা আমাদের প্রশ্ন করার ধরন, আমাদের শিক্ষা ব্যবস্থা, অনেক কিছুই তো এর সাথে রিলেটেড। তো সেখানে কিন্তু সেগুলো নিয়ে কিন্তু আলাপ আলোচনা নাই। আমরা প্রাইমারি স্কুল থেকে যে ভালো ভালো ছেলে মেয়েদেরকে নিয়ে আসবো হাই স্কুলে বা হাই স্কুল থেকে কলেজে, সেটা প্রস্তুত করার জন্য যে ধরনের স্কুল দরকার, যে ধরনের অবকাঠামো দরকার, যে ধরনের সুযোগ সুবিধা দরকার, যে মানের শিক্ষা উপকরণ দরকার, যে মানের শিক্ষক দরকার, তা সেটা তৈরি করতে তো প্রচুর বিনিয়োগ দরকার। তো সেটা তো হচ্ছে না। আপনি আছেন 30 বছর আগের বস্তা পচা নকল 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 নিয়ে। এই 30 বছরের দেশ তো অনেক পাল্টায় গেছে। তো সুতরাং এই যে আমি বলবো যে এই কিছু কিছু আছে যে আপনার, আমরা দেখি যে এদের অনেকের কাজে কর্মে সেন্স অফ প্রপোর্শন থাকে না। আর কিছু কিছু মন্ত্রীর বাচালতা, অতি কথন আসলেই খুব বিরক্তিকর। এবং একজন মন্ত্রী যদি বাচাল হয়, তার দায় দায়িত্বটা গিয়ে কিন্তু পুরো সরকারের উপরে পড়ে। এটা বিব্রতকর হয় সরকারের জন্যে। আবার করে কি, সরাসরি মন্ত্রীকে বাদ দিতে পারে না, কারণ হচ্ছে এই মানে কোনো চাপে পড়ে কাউকে বাদ দিতে হলে তখন সরকার ধরে নেয় এটা তার দুর্বলতা, এটা তো মেনে নেওয়া যায় না, তাহলে কি করবে? এইভাবেই কিন্তু সমস্যাটা আস্তে আস্তে বাড়তে থাকে। একটা লেজে গোবরে করে তারপর শেষ পর্যায়ে এসে সরকার এই সিদ্ধান্তটা নেয়। তো এখানে আমাদের এখানে এমন অবস্থা হয়েছে। এখন মন্ত্রী দুঃখ প্রকাশ করেছে, ভালো কথা, প্রশ্নও নাকি ভুল ছিল। তো ভুল প্রশ্ন হলে তার দায়িত্বটা কার? আর আমি বুঝি না সব কিছু সেন্ট্রালাইজ করে কেন, মন্ত্রী কেন এর মধ্যে যাবে? বোর্ড আছে, বোর্ড এটা করবে, শিক্ষা প্রতিষ্ঠান এগুলো দেখবে, অনেক কিছু আছে আমাদের। কিন্তু সব জায়গায় দেখি যে মন্ত্রী মন্ত্রী মন্ত্রীকে কেন? তো স্যার, মন্ত্রীর কাজ হচ্ছে মন্ত্রণালয়ের মন্ত্রীরা তো ফোকাস থাকতে চান, সেই জন্যে। না না, সব এই জিনিসটা হয়ে আসছে। আপনারা দেখলেন না এর আগে যে সমস্ত বোর্ডের চেয়ারম্যানরা এইভাবে গিয়ে দাঁড়ায় থাকতো আর প্রধানমন্ত্রী ঘোষণা করতো ফলাফল এসএসসি এইচএসসির। কেন? আমাদের সময় তো বোর্ড থেকে স্কুলে পাঠিয়ে দিত রেজাল্ট, কোনো ঘোষণা নাই, আর ওই পত্রিকায় ছাপা হতো। তা আমরা তো এতে সন্তুষ্ট ছিলাম। তখন কি লেখাপড়ার মান খারাপ ছিল? খারাপ তো ছিল না। সব কিছু আমার হাতেই নিতে হবে কেন? মানে এমনিতেই ধরেন ক্ষমতা কুক্ষিগত করা তো রাজনীতিবিদদের এটা বোধহয় এরা এনজয় করে, ভিজিবল করে। এখন টেলিভিশন আছে, টেলিভিশনের ক্যামেরায় যত চেহারা দেখানো যায়। হ্যাঁ, এটা তো আছে। টেলিভিশন না থাকলে হয়তো এত কিছু করতো না তারা। বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিন বা কলাভবন চত্বর থেকে মিছিল বেরোবে, যারা যারা মিছিলে অংশ নেবে তারা প্রায় সবাই চলে এসছেন, মোটামুটি সাইজেবল নাম্বার অফ স্টুডেন্টস, বয়েজ তারা আছে। কিন্তু মিছিল শুরু হতে দেরি হচ্ছে, কেউ কেউ অধৈর্য হয়ে গেছে। তারপরে জিজ্ঞেস করেছে কি নেতা যিনি আছেন বা যারা আছেন একজন দুজন, তাদেরকে জিজ্ঞেস করেছে কী ব্যাপার, মিছিল শুরু করে সবাই চলে এসছে। দাঁড়াও, এখনো প্রধান অতিথি আসে নাই। আমাদের তো কোনো প্রধান অতিথি নাই। প্রধান অতিথি আছে, প্রধান অতিথি ছাড়া মিছিল হয় নাকি? কিছুক্ষণ পরে টিভির ক্যামেরা আসছে, তখন বলছে যে প্রধান অতিথি আসছে, আমরা এখন মিছিল শুরু করলাম।
মানে এটা সবার মধ্যেই প্রবণতা হয়েছে। আর ছবিতে যখন ধরেন দেখা যায়, বাইরেও দেখা যায়, তখন নিজের কাছে ভালো লাগে। তো এটা একটা প্রবণতা হতেই পারে যেটাতে মন্ত্রীও সাফার করছেন। যদিও আমি এখন দেখছি যে বর্তমান প্রধানমন্ত্রী এগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করছেন মনে হচ্ছে, সবাই বলছে এরকম। যাই হোক, যেখানে ছেড়ে গেছিলাম সেখানে আসি আবার। আজকে আন্দোলনকারীরা বিকেলবেলা মানে দুপুরে পরে শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে লং মার্চ ঘোষণা করেছিল। এইটাকে কেন্দ্র করে ঢাকা শহরে বিজেপি এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। মানে রাজপথ উত্তপ্ত হয়ে যাচ্ছে, হয়ে যাবে। আমাদের কিন্তু 24শে জুলাই আন্দোলনের স্মৃতি তো এখনো তরতাজা। তো এই পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী এবং সাথে সাথে সরকারি দলের অঙ্গ সংগঠনের সিপা সালাররা, তারা যখন নেমে যায় তখন কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তো এটা তো আমার মনে হয় এটা অনেক সংবেদনশীল হতে হবে সরকারকে। এইভাবে পুলিশ দিয়ে ইয়ে দিয়ে আমি দেখলাম ব্যাপারটা কিন্তু খুব সহজ। 2 দিন আপনি পরীক্ষা পিছিয়ে দিতেন, অথবা আবার যদি বৃষ্টি হবে একই পরিস্থিতি হয় সেটা ক্যালকুলেট করে বলে দিতেন। 10 দিন যদি পরীক্ষা পিছিয়ে যায়, পুরো মহাভারত তো অশুদ্ধ হয়ে যাবে না। আর যে কথা মন্ত্রী বলেছেন, বলবেন সরি আমার যাই হয়েছে ভুল হয়েছে, এইটা নিষ্পত্তি করতে এত কষ্ট যদি হয় তাহলে তো সরকারের যোগ্যতা নিয়েই একটা বড় প্রশ্ন চলে আসে। সেরকম একটা অবস্থা হয়েছে। যাই হোক, আপনি তো বিএনপির সময় অসময় নিয়ে এই নামই লিখেছেন। বিএনপির এখনকার সময়কে রাজনৈতিকভাবে কিভাবে মূল্যায়ন করবেন? সরকারের কথা বলছি না, কিন্তু বিএনপির কথা বলছি। বিএনপির সময়টাকে কিভাবে মূল্যায়ন করবেন? বিএনপি তো মানে বিএনপি সময় অসময়ে যে বইটা যখন লিখি তখন এটাকে বলা যায় যে মোটামুটি বিএনপির উত্থান পর্ব। বিএনপি দলটা তৈরি হয়েছে, ক্ষমতার কেন্দ্রে জিয়াউর রহমান, তারপরে জিয়াউর রহমানের নিহত হলেন তিনি, তারপরে এরশাদের সময় একটা অন্যরকম সিচুয়েশন, এরশাদ বিরোধী আন্দোলন হচ্ছে, আন্দোলনের পরে এসে আবার তো এইরকম একটা পরিস্থিতি। তারপরে তো বিএনপি সরকারে গেছে একাধিকবার, কিন্তু এবং ওই যে সরকারে যাওয়ার পরে বিশেষ করে 2001-এর পর থেকে বিএনপি নানান রকম সংকটে পড়েছে। তো ওটাই একটা অসময়ে গেছে আর কি। 11 সময় তো তাদের উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। তো এখন তো সেই বিপর্যয়টা আর নাই, তারা কাটিয়ে উঠেছে। এই 15-16 বছর তো তারা অনেক মানে বলবো যে অনেক তুমুল একটা যন্ত্রণার মধ্যেই ছিল। তো এখন কিন্তু তাদের আবার সময়। কিন্তু আমরা দেখেছি যেটা, যখন একটি রাজনৈতিক দল সরকার গঠন করে তখন দলটাকে আর খুঁজে পাওয়া যায় না, তখন সরকারই হয়ে যায় সব কিছু। সরকার। আর আমাদের মতন দেশে যেখানে দলের প্রধান এবং সরকারের প্রধান একই ব্যক্তি, তখন তো আপনি যদি আজকে একটা বিএনপি একটা সমাবেশ করলো, মনে করেন যে মাদারীপুরে ধরলাম যে একটা বিএনপির সমাবেশ, প্রধান অতিথিকে প্রধানমন্ত্রী তারেক রহমান। তো প্রধানমন্ত্রী তো বিএনপির সমাবেশের প্রধান অতিথি হতে পারেন না। তাদের বলা উচিত যে প্রধান অতিথি হচ্ছেন বিএনপির চেয়ারপারসন। কিন্তু আমরা কিন্তু মিডিয়াতেও দেখবেন যে অমুক ইয়েতে প্রধানমন্ত্রী গেছেন, যেটা যাওয়ার কথা না। ওই শব্দগুলো যে আমরা ব্যবহার করি তার মানে হচ্ছে আমরা তখন ওই রাজনৈতিক দলটাকে গুরুত্বহীন ধরে নেই, সরকারটাই হচ্ছে সেখানে গুরুত্বপূর্ণ। তো একটা দল সরকারে চলে গেলেই সমস্যাগুলো হয়, এবং দলের নেতারা যখন সরকারের পদ নিয়ে নেন তখন সেটাই তাদের কাছে মুখ্য হয়ে যায়। তো সেই জন্য একদিক দিয়ে বলবো যে এই সময়টা একটা দল হিসাবে ভাইব্র্যান্ট থাকা, এটা খুব চ্যালেঞ্জিং আমাদের মতন দেশে, এবং এটা আমাদের দেশের দলগুলো আসলে এই সিচুয়েশনটা ফেস করতে পারে না প্রপারলি। প্রধানমন্ত্রী যেরকম সরকারি সফর করছেন, কর্মসূচি পালন করছেন, মাঝে মাঝে তো দলটাকেও অ্যাড্রেস করছেন তিনি। কোনো চেঞ্জ দেখেন অ্যাটিটিউডে বা আচরণে? না, কিছুটা চেঞ্জ আছে। চেঞ্জ আছে হচ্ছে যে
পার্সনগুলো তো ডিফারেন্ট। আমরা যদি বিএনপির নেতা দেখি, প্রথমে জিয়াউর রহমান, তারপরে খালেদা জিয়া, তারপরে তারেক রহমান। এখন প্রত্যেকের কিন্তু নিজস্ব একটা স্টাইল আছে। তো তারেক রহমান, তার স্টাইলটা একটু ডিফারেন্ট। আপনি যদি তার ভয়েস শোনেন, কথাবার্তা, আপনি যদি তার দিকে না তাকান, যদি কণ্ঠটা শোনেন, অনেক সময় মনে হবে যে জিয়াউর রহমানের কথা শুনছেন। ভয়েসটা অনেকটা ওই রকম। আবার তিনি যখন ওই মাঠে ঘাটে যাচ্ছেন, কথাবার্তা বলছেন, একটু অন্যরকম। তার পোশাক অনেক ক্যাজুয়াল। তো কিছু কিছু ডিফারেন্স তো আছে। তারপরে কয়েকটা ব্যাপারে দেখলাম তার সিদ্ধান্ত, ওই যে ব্যানারে ফেস্টুনে তার ছবি ব্যবহার করা যাবে না, এই যে কথাটা বললেন, এটা তো বিশাল ব্যাপার। কারণ আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যখন সমাবেশ মিটিং করে, যে ব্যানারের মধ্যে দেখবেন যে অনেক দলে প্রধান নেতার ছবি থাকে, আবার অনেক দলে একদিকে সভাপতি, একদিকে সাধারণ সম্পাদকের ছবি থাকে। এটা অনেকটা আপনি দেখবেন যে রেস্টুরেন্টের সাইনবোর্ডের মতন, একদিকে একটা খাসির ছবি থাকে, আরেকদিকে একটা মোরগের ছবি থাকে। আপনি খেয়াল করছেন কি না? জি জি। তো ওই রাজনৈতিক দলগুলোর ব্যানারগুলো অনেকটা ওই রকম হয়। এখন আপনি দেখবেন যে তস্য নেতা বিএনপির, মনে করেন একটা পোস্টার ছাপালো, মনে করেন যে উনি কি সামনে স্থানীয় সরকার নির্বাচন হবে, উনি কমিশনার পদে উনি দোয়া চান জনগণের, পোস্টার ছাপায় ফেলছে একটা। তো দেখবেন যে উপরে একটা গোল করে তিনজনের ছবি, জিয়াউর রহমান, খালেদা জিয়া, মাঝখানে তারেক রহমান, একটা ছবি দিয়ে দিছে। পাশে একটা বড় করে একটা ছবি, সেটা হচ্ছে লোকাল এমপির ছবি, তার আশীর্বাদ লাগবে। আর সবার শেষে তার নিজের ছবিটা। তো এই চলছে এখন। তো রাজনৈতিক দল, রাজনৈতিক দলের নেতাকর্মীদের যে আচরণগত মানে আমি বলবো কি দৃষ্টিভঙ্গি খুব একটা বদলেছে বলে মনে হয় না। আবার আগের কথাই যাই, মানে পৃথিবীর করে করে দেশে এরকম হয়েছে, কম, খুবই কম, কিন্তু এরকম হয়েছে যে পলাতক স্বৈরাচার বা পরাজিত রাজনৈতিক শক্তি ক্ষমতায় ছিল, আবার পরে ফিরে এসেছে, রাজনীতিও করেছে। এরকম কোনো সুযোগ দেখেন এখানে? এরকম তো আমরা দেখি যে একমাত্র আর্জেন্টিনাতে এরকম হয়েছিল। খুব বেশি দগলও পালিয়ে গেছিলেন। হ্যাঁ, দগল ফ্রান্সের প্রেসিডেন্ট পালিয়ে গেছিলেন না না? উনি তো পালাইছেন কখন? পালাইছেন যখন যুব বিদ্রোহটা হয়েছে, তখন 60-এর দশকের বোধহয় শেষ দিকে। না 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 না, হ্যাঁ, পালাইছিলেন কি ওই উনি রকম না। উনি ফ্রান্স থেকে ইতালি বা জার্মানি কোনো জায়গায় গেছিলেন। ওইটা একটা ইয়ে ছিল, যেমন এই যে হয় এরকম অনেক সিচুয়েশন হয়, যেমন ওই যে কম্বোডিয়া একটা কু হলো, প্রিন্স সিহানুক তখন বেজিংয়ে ছিলেন, পিকিংয়ে, তিনি আর ফিরে আসেন নাই। সেটা তো আরেক জিনিস। সেটা হলো অন্য জিনিস। কিন্তু এমনি এক্সাইল থেকে, মানে না এক্সাইলও তো না, মানে একবার চলে গেলে, এই ধরনের একটা আন্দোলনের মধ্যে চলে গেলে তার ফিরে আসার নজির আমাদের রিজিয়নে আমি তো দেখি না। আপনি কি মনে হয় বলেন তো, শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে কেন? তারা চাই কি? মানে কারণটা কি হতে পারে? তাকে নিয়ে কোনো বিশেষ পরিকল্পনা আছে, ফিউচার ফার্দার, নাকি নেহায়তি উনি ওই যে বলছেন না, আমি যা দিয়েছি তা কেউ দিতে পারেনি, কৃতজ্ঞতা বোধ থেকে তাকে একটা কৃতজ্ঞতা না, মানে এখানে তো অনেক কথাবার্তা আছে। যে একটা কথা আছে, আমার মনে আছে, আমি একবার ওই বিএনপি নিয়ে যখন বইটা লিখি, তখন বিএনপির কয়েকজন নেতার আমি সাক্ষাৎকার নিয়েছিলাম। তাদের একজন ছিলেন শাহ মোয়াজ্জেম হোসেন। তো তিনি তো একসময় ছাত্রলীগের অনেক বড় নেতা ছিলেন। তো গেলাম, তো সেই স্টাইলেই কথাবার্তা হচ্ছিল। তো উনি আমাকে যেটা বললেন যে ইন্ডিয়া 75-এর পরে তারা প্রথম গ্রুমিং করলো এরশাদকে, এটা হচ্ছে উনার ভার্সন। তারপরে হাসিনাকে নিয়ে তাদের প্ল্যান, ইন্টারিম পিরিয়ডটা তারা চালালো হোসেন মোহাম্মদ এরশাদকে দিয়ে, কিন্তু তাদের আলটিমেট ইয়েটা ছিল হাসিনাকে নিয়ে, তাকে ওইভাবে গ্রুম করা হয়েছে। নাইলে আমি কোনো কারণ দেখি না শেখ হাসিনার, যিনি ওই যে 75-এর হত্যাকাণ্ডের সময় ছিলেন ইউরোপে, তিনি কেন ভারতে এলেন? ভারতে তো তার আসার কথা না, তাই না? ইউরোপ ছেড়ে ভারতে আসবে কেন একজন লোক?
চতুর্দিকে ভারত, কেন ভারতের প্রভাব শেখ হাসিনা যথেষ্ট। তার সন্তানকে তো ভারতে পাঠান নাই, আমেরিকায় পাঠাইছেন। সেটা তো লেখাপড়ার জন্য, তার লেখাপড়া ব্যক্তিগত- করার জন্য পাঠাইছেন। লেখাপড়া করার তো ওরা তো ভারতে লেখাপড়া করতো দিল্লিতে, তারপর তো আমেরিকায় পাঠালো কেন? এটা আপনি মানে আমারে বলেন। আমাদের ধরেন ফিউচার বা তার ভবিষ্যৎ খোঁজার জন্যে, জীবিকার জন্য হচ্ছে- কেউ ভারতের কথা ভাবে না, ভাবলে তো ওদিকেই ভাবে। হ্যাঁ, ওই দিকেই ভাবে। তাইলে ভারতের কথা ভাবে কখন? যখন এটা অন্য কোনো অন্য কোনো ইন্টারেস্ট আছে। ইন্টারেস্ট থাকে। সেই ইন্টারেস্টটা কি? সেটা হচ্ছে ভারত মনে করে যতদিন শেখ হাসিনা বা তার মতন একজন বাংলাদেশকে চালাবে, ততদিন ভারত তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত হবে না, ডিস্টার্বড হবে না। সে তো ঠিকই। সেটাই। এখন একই ধরনের অন্য কোনো ব্যক্তি যদি ভারতের কাছে আস্থাভাজন হয়, তাহলে সেই লোক ভারতের কাছে গ্রহণযোগ্য হবে। যতদিন এই বিকল্পটা তৈরি না হবে ততদিন তো ভারত তাকেই, তার উপরই নির্ভর করবে। এখন ভারত দেখেছে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা হচ্ছে তার খুবই বিশ্বস্ত, আস্থাভাজন, এবং এবং তো ফলে ওই ধরনের একটা সম্পর্ক গড়িয়ে গেছে। আর ভারত তো শেখ হাসিনাকে আশ্রয় দিবে, না দিলে তো ভারতকে আর কেউ বিশ্বাস করবে না। ভারতের তো জিওপলিটিক্যাল ইন্টারেস্ট আছে, আশেপাশের দেশগুলো ছোট ছোট, মানে দুর্বল। তো সুতরাং ভারত যদি একবার এরকম যদি মানে এরকম বিপদের, বন্ধুর বিপদের সময় পাশে না দাঁড়ায়, তো সবাই ভাববে ভারত বেইমান, বিট্রেয়ার। তো তাকে তো আর কেউ বিশ্বাস করবে না। তো ভারতের মতন দেশ যাদের একটা ভূ রাজনৈতিক এজেন্ডা আছে, একটা লং টার্ম পার্সপেক্টিভ আছে, তারা তো ওইভাবে হিসাব করেই পা ফেলে। তো সুতরাং ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে তার স্বার্থে, এবং শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন তার স্বার্থে। উভয়ের স্বার্থ এখানে দুটো কোইনসাইড মিলে করেছে। কেমনি, মানে আপনি যেরকম করে বললেন, তাতে ইন্ডিয়া আশ্রয় দিয়েছে তারা যাতে এই এলাকায় তাদের আধিপত্য রাখতে পারে। ইন্ডিয়া আশ্রয় দিয়েছে, ইন্ডিয়া তার মিত্রকে, তার মিত্রর প্রতি কমিটমেন্ট থাকে। এবং আপনি দেখবেন এটা ভারত বলতে কিন্তু ভারতের সব রাজনৈতিক দল বসে মিটিং করে কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছে। আমরা জানি 5ই আগস্টে পরে তারা, অর্থাৎ এখানে বিজেপি, কংগ্রেস বা অন্য কোনো দলের ব্যাপার না। তারা মনে করেন ভারতের জাতীয় স্বার্থে এইরকম একটা সরকার বাংলাদেশে থাকা উচিত, যে ভারতের স্বার্থ রক্ষা করবে। শেখ হাসিনা এটা সাকসেসিভলি এবং কি বলে সাকসেসিভলি এবং সাকসেসফুলি এটা করেছেন। এখন তারা তাকে মিত্র মনে করে তার দুঃসময়ে তার পাশে দাঁড়িয়েছে। এখন দুঃসময়ে যদি তার পাশে না দাঁড়ায়, তাহলে ভারতকে আর কেউ বিশ্বাস করবে না। তো মানে জাস্ট এইটুকুই বলবেন নাকি তার সাথে তাদের স্বার্থ জড়িত আছে? ওটা স্বার্থের কথাই তো বললাম, তাদের স্বার্থ রক্ষা করেছে বলেই তো এটা। এখন তাদের স্বার্থ যদি তাকে বাদ দিয়ে অন্য কাউকে দিয়ে রক্ষা করা যায়, তাহলে তো তারা তার দিকেই যাবে, তাই না? তো সুতরাং কিন্তু তারা এখনও মনে করে, আমার ধারণা তারা এখনও মনে করে যে বাংলাদেশে মানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা হচ্ছে তাদের একমাত্র মিত্র। যতক্ষণ পর্যন্ত তারা বিকল্প মিত্র খুঁজে না পাবে, ততক্ষণ পর্যন্ত তারা শেখ হাসিনাকে প্যাট্রোনাইজ করে যাবে। জি, সরকার প্রধান চীন সফর করে কিছুদিন আগে, এবং সফর নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, অনেকগুলো এমইউসও হয়েছে, আপনি দেখেছেন এগুলো সব। এই সফর চীন, ভারত, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কের সমীকরণ এবং ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতা সব মিলিয়ে কী বলবেন? প্রশ্নটা একটু ওয়াইড আমি একসাথে করে দিলাম। মানে এই সফর শুধু যে চীনকে কেন্দ্র করেই ব্যাপারটা তা না, সফরটা চীনে হয়েছে, মালয়েশিয়া কিন্তু ঘুরে এসছে, কিন্তু এই ভূ রাজনীতি একভাবে নাড়া দিয়েছে। না, এই ভূ রাজনীতির ব্যাপারটা এমন যে এখানে সবাই আমরা অনুমান নির্ভর কথাবার্তা বলি। আমরা কিন্তু ভূ রাজনীতিতে কোনো খেলোয়াড় না, আমরা হচ্ছে দাবার গুটি। আমরা নিজেদেরকে মনে করি খুবই গুরুত্বপূর্ণ, বলি না অনেক সময় আমরা দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সেতুবন্ধ, আমাদেরকে ইগনোর করে কোনো পরাশক্তি চলতে পারে না, আমাদের একটা বিশাল দাম আছে।
আন্তর্জাতিক প্রেক্ষাপটে, এরকম কথা আমরা বলি না। আসলে কী দাম আছে? আমরা একটা এলডিসি, দরিদ্রতম দেশগুলোর একটি, এখনও লিল্লার উপরে চলি অনেক ক্ষেত্রে। এবং আমাদের কি বলে এলডিসি থেকে উত্তরণের সময় ছিল এটাই, এই বছর 2027-এ আমরা সেটা আমরা আরও 3 বছর বাড়াতে চেয়েছি। কেন? যাতে আমরা আন্তর্জাতিক সাহায্য, ত্রাণ ইত্যাদি নানান সুযোগ সুবিধা ওই মানে আন্তর্জাতিক ভর্তুকি বলতে যেটা বোঝায় সেটা পাই। মানে আমরা যে গরিবই, তো আমাদেরকে নিয়ে কে মাথা ঘামাবে? আমাদের এখানে কোনো বিনিয়োগ আসছে না। স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আছে না দেশে। স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স তো আমরা বলছি, কিন্তু স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সটাকে আমাদের স্বার্থে আমরা কাজে লাগাচ্ছি। তাই তো হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ হতো আমাদের দেশে। মানুষ লাফায়ে পড়তো যে একটা ইম্পর্টেন্ট দেশ, সেখানে যাই, যেখানে 18 কোটি মানুষ, 17-18 কোটি মানুষ, 10 কোটি মিডল ক্লাস, বিশাল একটা বাজার, যে কোনো পণ্য এখানে আসলেই 5 থেকে 10 কোটি বিক্রি হতে পারে। এটা বড় বাজার না? তো সুতরাং সেখানে বিনিয়োগকারীরা আসছে না কেন? কারণ আসছে না, কারণ হচ্ছে আমাদের দেশটা আসলে এখনো দাঁড়াতেই পারে নাই, এমন একটা অবস্থা, ভালনারেবল অবস্থায় আছে। এখানে দেশি যারা আছে, যাদের টাকা পয়সা আছে, তারাই বিনিয়োগ করতে চায় না, বিদেশে পাঠায় দিচ্ছে টাকা। বিদেশে পাচার হবে কেন যদি আমি দেশে বিনিয়োগ করে লাভবান হই? মানে আমার তো মাথায় এটা আসে না, আমি যদি দেশে বিনিয়োগ করে লাভবান হই, তাহলে আমি বিদেশে টাকা পাচার করব কেন? তো মানুষ পাচার করে, এইটা একটা কারণ। আরেকটা হচ্ছে আমাদের এখানে ব্যবসা বান্ধব কারণ হতে পারে যে এই টাকা কোনো হিসাব দিতে পারবে না, অতএব বাইরে পাঠিয়ে দিলাম। কে দেশের মধ্যে খরচ করতে পারবে না, তাই বাইরে পাঠিয়ে দিলাম। অনেক দেশ তো আছে যেখানে আপনি ওই হিসাবের বাইরেও টাকা পাঠাতে পারবেন না। দে উইল কোশ্চেন আপনি টাকা কোথা থেকে পেলে, এটা একটা ব্যাপার। আর সেকেন্ডলি হচ্ছে না, তারা তো লাভের জন্যই পাঠায়। মনে করেন যে আপনি, বাংলাদেশটা খুব সুন্দর দেশ, বসবাস উপযোগী দেশ, এখানে ব্যবসা করলে প্রচুর প্রফিট হয়, লেখাপড়ার মান ভালো, একটু অসুস্থ হলে আপনি ভালো চিকিৎসা পাচ্ছেন, তাহলে তো আপনি বেগমপাড়ায়ও যাবেন না আর বিদেশেও টাকা পাচার করবেন না। এই জিনিসগুলো নাই বলেই তো এগুলো হচ্ছে। এবং নাই বলে এখন যারা সরকার চালাচ্ছে, দেশ চালাচ্ছে, তাদের সন্তানরাও তো বিদেশে। তো সুতরাং সেই জায়গায় আপনি যদি সারা বিশ্বের লোককে এই দেশে আকৃষ্ট করতে চান, আর আপনার নিজের দেশের লোক চলে যাচ্ছে বিদেশে হতাশ হয়ে, তো এটা কেমন কথা হলো? চীনের সফরের ব্যাপারে আপনি যে কথাটা বললেন, সেই প্রসঙ্গেই বলি, আমাদের এখানে গণমাধ্যমে স্কুপ নিউজ খুব কম হয়, ইনভেস্টিগেটিভ নিউজ। ওই মন্ত্রীরা বা যারা এই সমস্ত সফরে যায়, তারা যে ব্রিফিংটা দেয়, এটাই এসে তারা লিখে দেয়, এর বাইরে খুব কম। আর আছে আন্দাজ নির্ভর কথাবার্তা। সফরটা হয়েছে কয়দিন হলো? 1 মাস, 1.5 মাস, তাই না? এর মধ্যে আমরা অনেক কথাবার্তা বলছি। একটা কথা খুব শুনছি যে ঢাকা কুনমিং করিডোর, আরে চিটাগাং, আরে কক্সবাজার কুনমিং করিডোর, ভালো কথা। তো এই করিডোরটা করতে হলে তো নাফ নদীর উপর দিয়ে যেতে হবে। মিয়ানমারের সঙ্গে আমাদের সম্পর্কটা কি? এটা তো স্বাভাবিক না। এখন এটাকে তো আগে স্বাভাবিক করতে হবে। না, এটা তো চীন বলতেছে, চীন, মিয়ানমার, বাংলাদেশ মিলে করিডোর, ইকোনমিক করিডোর। না, এখানে তো এই 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 আলোচনার মধ্যে তো মিয়ানমারের কোনো প্রতিনিধি ছিল না। তা ছিল না, এটা চীন এটা বাংলাদেশকে আগে রাজি করাতে চায়। না, বাংলাদেশ তো এটা হাতে লুফে নেবে যে কোনো সময় হলেই, কিন্তু মিয়ানমার তো নাই। মিয়ানমারের কারণেই তো এশিয়ান হাইওয়ের প্রজেক্ট হয়ে গেছে। এডিবির বিশাল প্রজেক্ট ছিল, যে নাফ নদীর উপরে তারা ব্রিজ করতে রাজি না। আপনার ওখানে রোহিঙ্গা সমস্যা একটা ঝুলে আছে, আরাকান নিয়ে ঝামেলা আছে। তো বাংলাদেশ মিয়ানমার সম্পর্ক স্বাভাবিক না হলে, মিয়ানমারের সাথে চীনের সম্পর্ক ভালো, বাংলাদেশের সাথেও চীনের সম্পর্ক ভালো, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে। এইটা আপনি কীভাবে স্বাভাবিক করবেন? রোহিঙ্গা ক্রাইসিস কবে থেকে? এই 77-78 সাল থেকে বারবার কিন্তু এই যে রিফিউজিদের ওয়েভ আসে, প্রথম দিকে এসছিল, অনেকে ফিরে গেছে, অনেকে ফিরে যায় নাই, আবার আসছে, আবার গেছে, এইবার তো অনেক আসছে গতবার। এখন এইটারও নানান কারণ আছে, কিন্তু কথা হচ্ছে যে এইটা তো একটা, এই সমস্যাটা তো ঝুলে আছে। এই সমস্যাটাকে অ্যাড্রেস করে বাংলাদেশ মিয়ানমারের সম্পর্ক স্বাভাবিক হতে হবে, তাইলেই এই করিডোর হবে, আদারওয়াইজ তো এটা হবে না। কেন হবে? আর চীনের অ্যাক্সেস টু বঙ্গোপসাগর, এটা তো সরাসরি মিয়ানমার দিয়েই সম্ভব, তো বাংলাদেশের ভেতরে তো আসার দরকার নাই। তাহলে এই করিডোরটার জন্য বাংলাদেশের জন্য একটা কম্পালশন, যে আমরা এটা চাই, সাউথ ইস্ট এশিয়া, চীনের মার্কেটের সঙ্গে আমাদের যোগাযোগ। চীনের জন্য তো এটা সমস্যা না।
চীন তো মিয়ানমার দিয়ে বঙ্গোপসাগরে অ্যাক্সেস পাচ্ছে, বা তাকে তো ওই মালাক্কা প্রণালীর ওই ভালনারেবিলিটির উপর ডিপেন্ড করে থাকতে হচ্ছে না। কিন্তু বাংলাদেশটাকে নিলে, বাংলাদেশ একটা বড় দেশ, বাংলাদেশের সাথে ভারতের 3 দিকে বর্ডার আছে, জিও পলিটিক্যালি এটা চীনের সঙ্গে যায়, আর বাংলাদেশের জন্য এটা খুব কাজে আসবে। তো সেই জন্য বাংলাদেশকে একটু উদ্যোগী হতে হবে মিয়ানমারের সাথে সম্পর্ক ভালো করার জন্য। একজন ঘটক এসে সম্পর্ক করিয়ে দেবে, আমরা এই আশা বসে থাকলে তো হবে না, আমাদেরই উদ্যোগ কী। আমি তো মনে করি যে 77 সালের পর থেকে এই পর্যন্ত কয়জন সরকার প্রধান বাংলাদেশের রেঙ্গুন সফর করেছেন বলেন? আনোয়ার সাদাত যদি তেল আবিবে যেতে পারে, গিয়ে আমরা এখান থেকে মুসলিম উম্মা মুসলিম উল্লাহ বলে চেঁচায় চেঁচায় হয়তো বলতে পারি, আর সাদাতের বিশ্বাসঘাতক বলতে পারি, তাতে কি? সাদাত তো তার জাতীয় স্বার্থে কাজটা করেছে, তার দখল করা জমি ইসরায়েলের সেগুলি ফেরত পেয়েছে, সম্পর্ক স্বাভাবিক করেছে, ইসরায়েলের সঙ্গে মিশরকে যুদ্ধ করতে হয় না। তো সাদাত যেই কাজটা করছে তার জাতীয় স্বার্থে করেছে, তো উম্মার স্বার্থ দেখলে তো উম্মা বলে তো কিছু নাই আসলে। তা আমরা এখানে উম্মা বলে চিল্লাচ্ছি, কিন্তু আমরা আমাদের জাতীয় স্বার্থে স্টেপ নিচ্ছি না। আমরা তো উদ্যোগটা নিয়ে তারপর বলতে পারি উদ্যোগ সফল হলো না, আমরা তো উদ্যোগই নেই নাই। আমি তো মনে করি যখন এই ঝাঁকে ঝাঁকে শরণার্থী আসছিল, শেখ হাসিনার উচিত ছিল রেঙ্গুনে যাওয়া, কথা বলা। উনি তো যান নাই। কম্পালশনটা কার? মিয়ানমারের তো কম্পালশন নাই, কম্পালশনটা আমাদের, গরজটা আমাদের। তা আমার গরজ হইলে আমি উদ্যোগ নিব না? আপনি কথা নাই বার্তা নাই, হুটহাট করে বছরে 3 বার দিল্লি যেতে পারেন, আপনি 15 বছরে একবার। তখন ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসির উপরে জোর দেওয়া হয়েছে না, এবং ওই জন্য বলা হচ্ছে চীনকে এখানে ইনভলভ করা দরকার, আমেরিকা যাতে এখানে একটা কোনো কার্যকর পদক্ষেপ নেয়, এই সমস্ত কথাবার্তা বেশি। এগুলি বেশিরভাগই হচ্ছে বাকওয়াজ, বুঝছেন? এগুলি বেশিরভাগই বাকওয়াজ। আমরা এগুলি বলি এবং এগুলিকে আমরা মানে খুব গুরুত্বপূর্ণ, মানে একটা ভাব দেখাই যে বাংলাদেশ নিয়ে সব পরাশক্তি, চীন, ভারত, রাশিয়া, আমেরিকা সবাই বাংলাদেশ নিয়ে অস্থির, কিন্তু আসলে তো অস্থির না। অস্থির যদি অস্থির হওয়ার মতো না না না, আমরা এরকম একটা ভাব দেখাই আর কি, যে আমরা খুবই গুরুত্বপূর্ণ, আমরা নিজেদেরকে গুরুত্বপূর্ণ করে তুলতে পারি নাই। তো আজকে কয়েক বছর আগে একটা প্রথম আলোতে একটা জরিপ করেছিল, 82% তরুণ মনে করে এই দেশে তাদের কোনো ভবিষ্যৎ নেই, তারা সুযোগ পেলেই বিদেশে চলে যাবে। যে দেশের মানে 82% তরুণ দেশে ভবিষ্যৎ দেখে না, সেখানে আপনি মনে করেন যে সারা বিশ্ব আমাদের এখানে আসবে বিনিয়োগ করতে, আর বাংলাদেশকে ধরে নেবে স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট, এটা তো যায় না, মনে হয় না। তো আজকে একটু ইউরোপিয়ানরা, আমেরিকানরা একটা ভিসাটা একটু শিথিল করে দেখ না, যে লম্বা লাইন হবে ওদের এম্বাসির সামনে, আপনি তো সামাল দিতে পারবেন না, মিলিটারি নামাইতে হবে সামাল দিতে। এগুলো হচ্ছে বাস্তবতা। আপনি মানে আপনার পুরো আলোচনার মধ্যে মিয়ানমারের উপর যে জোর দিচ্ছে, আমি মনে করি মিয়ানমারের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক করা তো জরুরি। কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে চীনের ভিজিটের কারণে ভূ রাজনীতিতে কী প্রভাব পড়বে? আপনি কি মনে করেন যে এই ভিজিটের মাধ্যমে এই যদি ইকোনমিক করিডোরটা হয় মিয়ানমার সহ বাংলাদেশ সহ, তাহলে কোনো ইতিবাচক প্রভাব হতে পারে? হতে তো পারে, বাংলাদেশের জন্য হবে, আমি তো সেটাই বললাম, বাংলাদেশের জন্য ইতিবাচক হবে। চীন হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় ট্রেডিং পার্টনার। আমাদের যে ইন্টারন্যাশনাল ট্রেড, আগে সবচেয়ে বড় পার্টনার ছিল ভারত, এখন সেটা ছাড়িয়ে গেছে চীন। কারণ চীনের যে বলবো যে পণ্যের যে মানে কি বলে এটাকে, যে বহুমুখী পণ্য, এটা তো আমাদের দেশে প্রচুর চাহিদা আছে, এবং তার কোয়ালিটি, অনেকেই আমরা ভারতীয় পণ্য পছন্দ করি না, ওই ক্ষেত্রে চীনের পণ্যকে আমরা কোয়ালিটেটিভ মনে করি। সব কিছু তাদের, এই আলপিন থেকে শুরু করে কম্পিউটার সবই তো আমরা আনছি চীন থেকে। তো এখন কথা হচ্ছে যে চীনের সঙ্গে আমাদের করিডোর না হইলেও বাণিজ্যটা হবে, কিন্তু করিডোরটা হলে হবে কি, বাংলাদেশ অনেক বেশি বেনিফিটেড হবে, অনেক, তাই না? তাহলে আমাদের গরজটা বেশি না? তারপরে বাংলাদেশ ইয়েস বলে না, বাংলাদেশ ইয়েস বলে নাই কেন? বাংলাদেশ অনেক ব্যাপারেই তো ইয়েস বলে না। এই যে পায়রানা মাতার বাড়িতে চীন ইনভেস্ট করতে চেয়েছিল, বাংলাদেশ নো বলছে কেন? ভারতকে আমি শুনি আর কি, এগুলি তো কাগজে কলমে বলতে পারবো না, চিঠি দিয়ে তো আর ভারত জানায় নাই যে তোমরা চীনকে আনতে পারবা না, এগুলো আমরা শুনি। কিন্তু আমেরিকা তো বলেছে যে তাদের সাথে যাদের সম্পর্ক ভালো নয় তাদের সাথে বাংলাদেশ বা তার সাথে রিলেটেড যে দেশগুলো যেগুলো ওই ট্যারিফ ব্যারিয়ারের মধ্যে পড়ছে, এটা তো এখন ধরেন
বাংলাদেশকে তো এখন ওই যে দাড়িপাল্লা দিয়ে মাপতে হবে যে কার সাথে সম্পর্ক ভালো লাগলে আমার ভালো, আমি গেইন করব, কার সাথে সম্পর্ক নাজুক হলে আমি কম ক্ষতিগ্রস্ত হব। সেই অ্যাসেসমেন্টটা তো বাংলাদেশকে করতে হবে। এখন মনে করেন যে আমি আমেরিকাকে চটাবো না চীনকে, মানে আমেরিকাকে আপনি মনে করেন যে বাংলাদেশ এই অ্যাসেসমেন্ট করতে গিয়ে খুব নাজুক একটা পরিস্থিতির মুখোমুখি হচ্ছে? অ্যাসেসমেন্টই তো হচ্ছে না। না, ভেতর ভেতর হয়তো হচ্ছে, বলছে না। আমি জানি না। এখন কথা হচ্ছে যে আপনি এটা যদি একটা আমাদের গণতান্ত্রিক, প্রধানমন্ত্রী কিন্তু বিজনেস পিপলের সাথে অনেক কথা বলেছেন, যাওয়ার আগে বলেছেন, চীন থেকে ফিরে এসেও বলেছেন, এবং যে কথাগুলো বলেছেন সেগুলো কী নিয়ে বলেছেন? নিশ্চয়ই করিডোর নিয়ে বলেছেন। না না, এরকম তো অনেকেই হয়। আপনি দেখবেন যে আমাদের এখানে যখন রাষ্ট্রদূতরা এসে প্রেসিডেন্টের কাছে ক্রেডেনশিয়াল দেয়, তো রাষ্ট্রদূত একটা কথা বলে, আপনারা এই দেশে বিনিয়োগ করুন। তো আপনার কথায় বিনিয়োগ করবে, ও দেখবে না বিনিয়োগের পরিবেশ আছে কিনা। এখন মনে করেন যে প্রধানমন্ত্রী গিয়ে ওখানে বললেন যে আপনারা বিনিয়োগ করুন, তো তাদের কি লোকজন নাই এখানে? তাদের দূতাবাসগুলো নাই? তারা কি জানে না এখানে বিনিয়োগ করলে সে বিনিয়োগের রিটার্ন আসবে কি আসবে না? আপনি কি এনশিওর করতে পারবেন যে 5 বছরের মধ্যে কোনো ধর্মঘট হবে না, অবরোধ হবে না? ওইটা করতে গেলে তো আবার এখানে আবার আছে আপনার একদল লোক দাঁড়িয়ে যাবে, হ্যাঁ আইএলও কনভেনশন ভঙ্গ হচ্ছে, এটা তো মেনে নেওয়া যায় না, শ্রমিক শ্রেণীর অধিকার। তো আপনি কয়টার দিক সামলাবেন বলেন আপনি? তো সেই জন্য এই দেশে বিনিয়োগ কনভেনশনে তো মানতে হবে আপনাকে। না, মানতে হবে। চীন মানে তো চীন যে মানে না, তাতে কি চীনের কিছু আসে যায়? চীনে কি কোনো গরিব লোক আছে? তো আপনি কনভেনশনের মানবেন কি মানবেন না এটা দেখবেন, আপনি জাতীয় স্বার্থে বিচার করবেন। জাতীয় স্বার্থে বিচার। হোল এন্টায়ার ইউরোপ, নর্থ আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কোরিয়া, জাপান, এই সমস্ত দেশে মৃত্যুদণ্ড নাই, রহিত করে দিয়ে তারা মনে করে এটা বর্বরচিত কাজ। আমরা তো এটা বহাল রেখেছি। তো সারা বিশ্ব তো জানে আমাদের এখানে মানবাধিকার পরিস্থিতিটা কী, তাই না? ওদের দেশের রিপোর্টগুলি পড়লেই বোঝা যায়। যখন একটা রিপোর্ট আসে তখন আমাদের সরকার থেকে একটা প্রতিক্রিয়া যায়, আমরা এই রিপোর্ট প্রত্যাখ্যান করিলাম, ব্যাস। এর বেশি তো আর কিছু বলতে পারে না। তো আমার কথা হচ্ছে আমাদের দেশ নিয়ে সব দেশেরই তো কিছু না কিছু অ্যাসেসমেন্ট আছে। যারা এখানে বিনিয়োগ করতে আসে তারা দেখে আগের বিনিয়োগগুলোর অবস্থা কী এবং রিটার্নটা কবে। এই জিনিসটা কিন্তু আপনি দেখবেন যে চীন কিন্তু টাকার পাহাড়ের উপর বসে আছে, প্রচুর উদ্বৃত্ত তাদের, ট্রেড সারপ্লাস। তাদের তো কোথাও না কোথাও বিনিয়োগ করতে পারবে, হবে। তো যেখানে পরিবেশ পাবে সেখানে যাবে। থ্যাংক ইউ। আমি অনুষ্ঠান শেষ করব, আর কিছু বলবেন কি? না, আর কি বলার আছে? থ্যাংক ইউ। দর্শক, অনুষ্ঠান শেষ করছি। আমি শেষ করবার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে হয়, যেটা দিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। শেখ হাসিনা কি দেশে ফিরবেন? এই প্রশ্ন আজকে আমাদের আলোচনার জন্য নিয়ে এসেছি। মানে এইটাই আমাদের দেশের জাতীয় রাজনীতির প্রধান প্রশ্ন করে আনিনি, কারণ এই প্রশ্নটা আসলে এভাবে আসেওনি। উনি বলেছেন রয়টারের সাথে সাক্ষাৎকারে তার কোনো ক্ল্যারিফিকেশন নাই, তার কোনো ব্যাখ্যা নেই। যে সমস্ত বিষয়ে যারা মহিউদ্দিন এতক্ষণ ধরে আলোচনা করলেন, তার ফেরার পক্ষে বিপক্ষে যে যুক্তিগুলো আছে, তার নিজের অবস্থানের যে সমস্যা আছে, তার ক্ষমতা এবং অবস্থানগত যে সমস্যা আছে, সেগুলোর সব জবাব হওয়ার আগে ওনার বক্তব্যকে রাজনীতিগতভাবে নেওয়ার বাইরে অন্য কোনো দিক থেকে নিয়ে একেবারে একটা নিশ্চিত বিশ্বাসের উপর দাঁড়াবার মতো পরিস্থিতি আমাদের মধ্যে নাই। এবং সেই জন্যেই আমরা মনে করছি যে এই বিষয় সবার যতটুকু জানা আছে, সেই জানার ভিত্তিতেই আমরা শুধু এটুকু বুঝতে চাই, আমরা যে লক্ষ্যে, যেহেতু এটা জুলাই মাস, জুলাইয়ের অভ্যুত্থান করেছিলাম, সেই লক্ষ্যটা সামনে রেখে দেশে গণতন্ত্র নির্মাণ, একই সঙ্গে এই দেশকে আরও সমৃদ্ধ করা। তখন যে স্লোগানটা উঠেছিল নতুন বাংলাদেশ, যেখানে মানুষের অধিকার স্বীকৃত হবে, মানুষ মানুষের মতো সম্মান নিয়ে বাঁচতে পারবে, দেশটা সমৃদ্ধ হবে, আমাদের অন্যের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যেতে হবে না। এই যে চীনের সফরের কথা বলা হলো না, মনে আছে আপনাদের? একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন কি পেলাম চীন থেকে আমরা, তখন ফরেন মিনিস্টার খুবই রেগে গেছেন। তিনি বলেছিলেন যে আমরা কি ভিক্ষার ঝুলি নিয়ে গেছি, যে আমাদের ঝুলি ভর্তি হলো কি না সেই কথা জিজ্ঞেস করছেন আপনি আমাকে। এই অ্যাটিটিউড দিয়ে আমাদের কোনো জিনিস বিবেচনা করা উচিত হবে না। বরঞ্চ আমরা যে কথা যারা মহিউদ্দিন বললেন, আমরা আমাদের জাতীয় স্বার্থ বিবেচনা করব। ভূ রাজনীতি বলি, অথবা যেমন মিয়ানমারের সাথে সম্পর্ক করবার প্রশ্নেও তিনি বললেন, আমাদের জাতীয় স্বার্থ যদি আমাদেরকে বলে যে আমাদের সঙ্গে
মিয়ানমারের সম্পর্ক ভালো হওয়া উচিত, তাহলে আমাদের উদ্যোগ নেওয়া উচিত ছিল। এবং তিনি একথাও বললেন যে রোহিঙ্গা সমস্যা যখন হয়েছে তখন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি নিজে তো যেতে পারতেন, কথা বলতে পারতেন, তোমার সমস্যাই আমার সমস্যাই, কীভাবে মিউচুয়ালি এই সমস্যার সমাধান করে আমরা এগিয়ে যেতে পারি, কিন্তু সেইভাবে আমরা কোনো উদ্যোগ গ্রহণ করিনি। রাজনীতি বিষয়টা আসলে খুব ছেলে খেলার বিষয় নয়। রাজনীতি বিষয়টা গভীরতর, মানুষের জীবন মরণ নিয়ে প্রশ্ন, পুরা সমাজ জীবন, মানে কোটি কোটি 20 কোটি মানুষের জীবন মরণের প্রশ্ন। সেটাকে আরও গভীরভাবে ভাবা দরকার, গভীরভাবে অনুশীলন করা দরকার এবং সবার উপরে দৃষ্টিভঙ্গিতে থাকা দরকার, যাতে সমগ্র জনগণের, সমগ্র দেশের কল্যাণ হয়। দর্শক মণ্ডলী, ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।